সেবার মান না বাড়লেও আবারও বাড়ছে রেলের ভাড়া। সরকারের এমন সিদ্ধান্তে যাত্রীরা ক্ষুব্ধ হলেও রেলমন্ত্রী বলছেন তেমন প্রভাব পড়বে না। ভুল চিকিৎসার বিচারে স্বতন্ত্র সুরক্ষা আইন প্রণয়নে জোর তৎপরতা চালাচ্ছেন চিকিৎসকরা। আইনজীবীরা বলছেন অপরাধে বিচার হবে প্রচলিত আইনেই। কুমিল্লায় বাস প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক চিকিৎসক, তার স্ত্রী, সন্তান সহ নিহত 4। সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঘরে একই পরিবারের 3 জনের মৃত্যু। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে উদ্ধার হওয়া 3 সিন্দুক থেকে 250টি স্বর্ণের বার ও 60 লাখ টাকা জব্দ। শাহজালাল বিমানবন্দরে ধরা পড়ল 33 কেজি। এবং তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। আশঙ্কাজনক হারে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা। সেবার মান না বাড়লেও আবারও বাড়ছে রেলের ভাড়া। এরই মধ্যে রেলমন্ত্রী স্বাক্ষরিত ভাড়া বাড়ানো সংক্রান্ত চূড়ান্ত পত্র পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। মন্ত্রিসভায় অনুমোদন পেলেই কার্যকর হবে বাড়তি ভাড়া। তবে সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ রেলের যাত্রীরা। 2012 সালে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত রেল বিমুখ করবে যাত্রীদের, এমনটাই বলছেন পরিবেশ বাঁচা আন্দোলন পবা। তবে রেলমন্ত্রী মনে করে এই ভাড়া বাড়ানো হলে যাত্রীদের উপর তেমন প্রভাব পড়বে না। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2012 সালে পরিচালন ব্যয় বৃদ্ধির কারণ দেখানোর পাশাপাশি ভাড়া যুগোপযোগীকরণের কথা বলে 50 থেকে 110% পর্যন্ত বাড়ানো হয় রেলের ভাড়া। বিশ্ববাজারে তেলের দাম কমা সত্ত্বেও আবারও লোকসানের কথা বলে 7.8% ভাড়া বৃদ্ধির প্রস্তাব করেছে রেল মন্ত্রণালয়। যাত্রীরা বলছেন এই বাড়তি ভাড়ার বোঝা চাপবে তাদেরই ঘাড়ে। তাতে যত টিকিট তাতে 10 গুণ মানুষ বেশি আছে তার লস কিভাবে? সরকার আমাদের উপর দিয়ে ট্যাক্স বিভিন্ন তুলছে, কিন্তু এটা ঠিক না। আমাদের দেশে মানুষের সেবার জন্য কোনো সেকশন নেই। ওরা ইচ্ছা মতন মানুষকে শোষণ করে, কমে পয়সার জন্য টেনে, আর বাসে গেলে বেশি পয়সা চাচ্ছে। রেল কর্তৃপক্ষের হিসেব মতে 2010 সালে রেলের লোকসান ছিল 758 কোটি টাকা। 2012 সালে ভাড়া বাড়ানোর পরও 2014 সালে তা বেড়ে দাঁড়ায় 803 কোটি টাকা। যাত্রী পরিবহন 2011-12 ও 12-13 অর্থ বছরে কমেছে 36 লক্ষ। 2011 ও 14 সালের ব্যবধানে পণ্য পরিবহন কমেছে 1,81,00,000 টন। এছাড়া সেবার মান, রেলের পরিবেশ ও শিডিউল বিপর্যয়ের সমস্যারও মোটা দাগে পরিবর্তন ঘটেনি গত কয়েক বছরে। ভাড়া বৃদ্ধি করে কোনো সময়ই ব্রেক ইভিনে আসাটা ডিফিকাল্ট। পরিকল্পনা মাফিক এটাকে আগায় নিতে হবে। রাস্তার সাথে সংযোগটা আরো বাড়াইতে হবে, অন্যদিকে নৌপথের সাথে বাড়াইতে হবে। রোলিং স্টকগুলোর ইউজ খুব কম হয়। ওয়ার্কশপগুলোকে যদি ভালোভাবে চালু করা যায় তাহলে অনেক বগি ইঞ্জিন কিন্তু আমরা কম দামে এখানে তৈরি করতে পারি। তবে এই ভাড়া আদায়ে যাত্রীদের সমস্যা হবে না বলে মনে করেন রেলপথ মন্ত্রী। 7.8% বাড়ানোর একটা চিন্তা ভাবনা আছে। এতে নিম্ন পর্যায়ের যাত্রী যারা তারা মোটেই এফেক্ট হবেন না। ভাড়া বৃদ্ধি করার মূল লক্ষ্য হইল যাত্রী সেবার মান বৃদ্ধি করা এবং রেলের যে ক্ষতি হয় বছর বছর, ক্ষতির পরিমাণ কমিয়ে আনা। এদিকে যাত্রীরা বলছেন যাত্রীদের উপর বাড়তি ভাড়া না চাপিয়ে বরং রেলপথকে আরো বেশি নিরাপদ, সেবার মান বৃদ্ধি এবং যাতায়াতের উপযোগী করে যাত্রীদের আরো আকৃষ্ট করার দিকে নজর দেওয়া প্রয়োজন রেল মন্ত্রণালয়ের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভুল চিকিৎসার বিচারের ক্ষেত্রে প্রচলিত আইনকে পাশ কাটিয়ে স্বতন্ত্র সুরক্ষা আইন প্রণয়নের জন্য জোর তৎপরতা শুরু করেছে চিকিৎসকরা। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে খসড়া হিসেবে পড়ে থাকা নিজেদের পছন্দনীয় রীতিনীতিকে আইনে রূপ দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। চট্টগ্রামে প্রসূতি মায়ের মৃত্যুর পর মামলা এবং টানা 5 দিন ধর্মঘটের পর এ নিয়ে নতুন করে তোড়জোড় শুরু হয়েছে। তবে আইনজীবীরা বলছেন প্রচলিত আইনের বাইরে অন্য কোনো আইন দিয়ে এসব অপরাধের বিচার সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। সংবিধান অনুযায়ী বাংলাদেশে যে কোনো অপরাধের বিচারের জন্য রয়েছে পেনাল কোড কিংবা ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধির মতো সুবিন্যস্ত আইনি ব্যবস্থা। সে অনুযায়ী চট্টগ্রামের চিকিৎসকের অবহেলায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগে মামলা করে ক্ষতিগ্রস্ত পরিবার। এতে চিকিৎসকরা টানা 5 দিন ধরে বন্ধ রাখে বেসরকারি ক্লিনিক এবং রোগ নিরূপণী কেন্দ্রের চিকিৎসা কার্যক্রম। শেষ পর্যন্ত চিকিৎসকরা ধর্মঘট থেকে সরে আসলো। এখন চলছে স্বতন্ত্র সুরক্ষা আইন প্রণয়নের চেষ্টা। কমপ্লেনের উপর ভিত্তি করে
পিএমডিসি একটা তদন্ত কমিটি করে যে রিপোর্ট আসে, রিপোর্টের উপর ভিত্তি করে যদি কেস করা হয়, এখানে কিন্তু আমাদের কোনো বাধা থাকবে না। আইন মন্ত্রণালয়ে ভেটিং এর জন্য যাবে, ভেটিং থেকে আসার পরে তারপরে ক্যাবিনেটে পাস হবে। এক্ষেত্রে আইনজীবীরা বলছেন প্রেস কাউন্সিল কিংবা বার কাউন্সিল অ্যাক্টের বিধিমালা শুধুমাত্র নিজেদের পেশাকে পরিচালিত করার জন্য, কিন্তু ফৌজদারি অপরাধ সংঘটিত হলে প্রচলিত আইনেই তার বিচার হতে হবে। কোনো রং ট্রিটমেন্ট দিয়ে যদি কাউকে হত্যা করে তার মৃত্যু হয়, তাহলে তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা অনুযায়ী পরিচালিত হবে। এর আগেও চট্টগ্রামে অপারেশনের পর শরীরে সুই রেখে দেওয়ার অভিযোগে এক চিকিৎসককে কারাগারে পাঠানোর প্রতিবাদে ধর্মঘট করেছিলেন চিকিৎসকরা। প্রচলিত আইনের মুখোমুখি না হয়ে ধর্মঘটে যাওয়াকে অনৈতিক বলে মন্তব্য করেছেন পেশাজীবীরা। চাপের মুখে যদি কোনো মামলা প্রত্যাহার হয়, সেটি একটি অনৈতিক এবং আইন বহির্ভূত নজির সৃষ্টি হবে। প্রচলিত আইন, এই আইন দিয়েও তাদের যে ভুল ত্রুটি অবহেলা, এটাও দিয়েও তাদের বিচার করা যায়। বিএমএ নেতারা জানিয়েছেন চিকিৎসক সুরক্ষা আইনের খসড়ায় অনিচ্ছাকৃত ভুল চিকিৎসার জন্য চিকিৎসকদের সাময়িক চিকিৎসা কার্যক্রম থেকে বিরত রাখা এবং সনদ বাতিল সহ নানা শাস্তিমূলক ব্যবস্থা রাখা হয়েছে। তবে তা হবে সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। নেটওয়ার্ক। কুমিল্লায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে স্বামী, স্ত্রী ও সন্তান সহ 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো 2 জন। গত রাত 2টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দাউদকান্দি উপজেলায় টামটা এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক ডাক্তার ফজলুল বাড়ি, তার স্ত্রী ও বাড়ির গৃহকর্মী নিহত হন। গুরুতর আহত হন ফজলুল বাড়ির 2 মেয়ে ও 1 ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। নিহত ডাক্তার ফজলুল বাড়ি জাতীয় মানসিক হাসপাতালের সহযোগী অধ্যাপক ছিলেন। এদিকে দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। গাড়িতে ছিল আমার 2 ভাস্তি, একটা ভাস্তা আর ভাই ভাবি আর একটা কাজের মেয়ে। উনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। আজকেও উনি ওনার দায়িত্ব পালন করে এসেছেন। তো সর্বশেষ আমাদের সাথে বিকালে তার কথা হয়েছে, যেটার জন্য উনি কুমিল্লা এখানে মনে হয় তার ওয়াইফ ছিলেন, তাকে নেবার জন্য আসছিলেন। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তার পাশে বসত বাড়িতে ঢুকে পড়লে একই পরিবারের 3 জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো 2 জন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের প্রতিনিধি রিঙ্কু কুণ্ডু। বিস্তারিত জানতে টেলিফোনে কথা বলবো তার সঙ্গে। রিঙ্কু, ঘটনার বিস্তারিত আমাদের জানান। জি শাকিল, আপনি যেমনটি বলছিলেন, আজ ভোর 6টার দিকে যশোর থেকে শাহজাদপুরগামী একটি বুড়বোঝাই ট্রাক সিরাজগঞ্জের শাহজাদপুরের দারিয়াপুর এলাকায় নবকুমার ব্রিজে উঠতে আসলে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি বসত ঘরের উপর উঠে পড়ে। সেখানে বসত বাড়িতে থাকা একই পরিবারের 3 জন ঘটনাস্থলে কিন্তু নিহত হয়। আমি খবর নিয়েছি শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হকের কাছে। তিনি আমাকে জানিয়েছেন যে একই পরিবারের নিহতরা হলেন আবু বক্কর, তার স্ত্রী আরবি খাতুন এবং ছেলে সাব্বির। এবং এই ঘটনায় কিন্তু আর 2 জন আহত হয়েছে। এই আহতরা কিন্তু আসলে বগুড়ার উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাদের স্থানান্তর করা হয়েছে। এবং নিহতরা যেগুলো নিহত হয়েছে তারা কিন্তু আসলে শাহজাদপুর থানায় রয়েছে, লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এবং এই ঘটনায় কিন্তু আসলে চালক, হেল্পার কাউকে কিন্তু আসলে আটক করা যায়নি। ঘটনার পরে তারা কিন্তু আসলে পালিয়ে যায়। এবং শাহজাদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে নিহতদেরকে 5,000 টাকা, নিহত পরিবার যারা আছে তাদেরকে নিহত জনপ্রতি 5,000 টাকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। শাকিলা, সিরাজগঞ্জের শাহজাদপুরে দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি রিঙ্কু কুণ্ডু। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে উদ্ধার করা 3টি সিন্দুকের মধ্যে একটি থেকে 250টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্য একটি সিন্দুক থেকে নগদ 60 লাখ টাকা উদ্ধার করা হলেও আরেকটিতে কিছু পাওয়া যায়নি। পাচারের উদ্দেশ্যে এই স্বর্ণের বারগুলো আনা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় অবস্থিত বাহার মার্কেটে অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশের একটি দল। মার্কেটের ৬ষ্ঠ তলায় অবস্থিত কয়েকটি কক্ষে তল্লাশি চালায় তারা। এ সময় ৩টি সিন্দুক উদ্ধার করা হলেও তা ভাঙা সম্ভব হচ্ছিল না। পরে নগরীর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয় সিন্দুক ৩টি, আর সেখানে দীর্ঘক্ষণ চেষ্টার পর সিন্দুক 3টি ভাঙা হলে একটি থেকে একে একে বেরিয়ে আসতে থাকে স্বর্ণের বার। এছাড়া আর একটি থেকে নগদ ৬০ লাখ টাকা উদ্ধার করা হলেও অন্যটি থেকে কিছু পাওয়া যায়নি। ডিজিএফআই সদস্যদের কাছে মূল তথ্যরা ছিল, এর ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ, মহানগর পুলিশ এই অভিযানে সহায়তা করে। আপনারা দেখেছেন যে আমরা মার্কেটের 6 তলা একটা পরিত্যক্ত পাওয়া যায় রুমে আমরা দুইটা এবং অন্য একটা সর্বমোট 3টা সিন্দুক আমরা জব্দ করি। অবৈধ ব্যবসার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো আনা হয়েছে বলে মনে করেন রিয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির এই সাধারণ সম্পাদক। অসাধু ব্যবসায়ীরা অনেক সময় নানা কৌশলে তারা ভাড়া নিয়ে থাকে। আমরা ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে কোনো ধরনের অসাধু ব্যবসায়ীকে এখানে প্রশ্রয় দিতে ইচ্ছুক নয়। রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা যথাযথভাবে যদি ওখানে আইন প্রয়োগ করে সেক্ষেত্রে আমরা সহযোগিতা করি। পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো আনা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। যেটা পাচারের জন্য আনা হয়েছে, একটা রুম থেকে এটা মনিটর করা হচ্ছিল, সেই রুমটা আমরা খুঁজে পেয়েছি এবং এখানে কিছু ডকুমেন্ট পেয়েছি, আমরা সেগুলো যাচাই বাছাই করছি এবং এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। তবে এই ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি পুলিশ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 33 কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস বিভাগ। গতরাতে বিমানবন্দরের সংবাদ সম্মেলনে জানানো হয়, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা মালিন্দ এয়ার লাইন্সের একটি ফ্লাইট থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। কাস্টমস কর্মকর্তারা জানান, রাত 9টায় ছেড়ে আসা ওই বিমানটিতে অবৈধ স্বর্ণ আসতে পারে এমন তথ্যের ভিত্তিতে আগে থেকেই তৎপর ছিলেন তারা। রাত 11টার দিকে শাহজালাল বিমানবন্দরে বিমানটি এসে পৌঁছলে তল্লাশি চালানো হয়। এ সময় 4টি সিটে সুকৌশলে লুকায়িত স্কচ টেপে মোড়ানো অবস্থায় 280টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় 16.5 কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। 11:15-তে মালিন্দ এয়ারলাইন্সের OD 162 এই এয়ারলাইন্স যোগে যখন যাত্রীরা নেমে যাওয়ার পরে আমাদের দুইটা বিশেষ দল দুই দিক থেকে বিমানের ভিতরে প্রবেশ করি। আমরা সিটগুলো তন্ন করে খুঁজি। আমরা 4টা সিটের নিচে লুকানো অবস্থায় 32.7 কেজি 280টি স্বর্ণের বার উদ্ধার করি, যার আনুমানিক বাজার মূল্য 16.5 কোটি টাকা। সময় সংবাদে আরো থাকছে, 2 দশকেও শেষ হয়নি কাস্টমস হাউসগুলোকে ডিজিটাল করার উদ্যোগ। অটোমেশন ও সক্ষমতা বাড়ানোর কাজ চলছে, দাবি এনবিআর-এর। এবং বরিশালে মৌসুম ছাড়াই হঠাৎ সরগরম ইলিশের পাইকারি বাজার। বাড়তি আমদানিতে দারুণ খুশি ব্যবসায়ীরা। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। জনগণের ভোটে নির্বাচিত হয়ে নয়, বরং পুলিশকে ব্যবহার করে গুণ খুনের মাধ্যমে টিকে আছে বর্তমান সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতরাতে গুলশানে নিজ কার্যালয়ে বাংলাদেশ কৃষক দলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় জাতীয় সংসদে জনগণের কোনো সমস্যা নিয়ে আলোচনা হয় না বলেও অভিযোগ করেন বেগম জিয়া। দেশের যত সমস্যা আছে, এই যে ব্যাংক লুট হচ্ছে, অমুক হচ্ছে, শেয়ার মার্কেট, সেটা এত যে হয়েছে, এই সকল পার্লামেন্ট এরা কি আলোচনা করছে কেন? এরা জনগণের দ্বারা নির্বাচিত নয়। এই সরকার টিকে আছে শুধু অত্যাচার, গুম খুন আর মিথ্যাবাদী আর মামলা হামলা দিয়ে টিকে আছে, আর কোনো কিছু নেই। এই সরকার টিকে আছে শুধু এই পুলিশকে ব্যবহার করে, যে পুলিশ দিয়ে দেশ বেশি দিন চলে না, অত্যাচার গুম খুন করে কিন্তু ক্ষমতা ধরে রাখা যায় না। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকার। গত সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে যান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিবেশ নিয়েও কথা বলেন তারা। বৈঠকে বিএনপি সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পরে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান সাংবাদিকদের কাছে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এ মামলায় সমন জারি করেছেন আদালত। আগামী ৩রা মার্চ তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। আজকে বলা হয় যে এত লক্ষ লোক শহীদ হয়েছে, এইটা নিয়েও অনেক বিতর্ক আছে। গত ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের এমন বক্তব্যের পর প্রতিবাদের ঝড় ওঠে সমাজের বিভিন্ন মহলে। পরে ২৩ ডিসেম্বর দেশদ্রোহী মনোভাব পাওয়া যাচ্ছে এমন অভিযোগ করে বক্তব্য প্রত্যাহার এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বেগম জিয়াকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তবে সে নোটিশের কোনো জবাব দেননি বেগম জিয়া। এরই ধারাবাহিকতায় ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা অনুযায়ী বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ। গত রোববার আইনজীবী মমতাজের আবেদনে অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সকালে ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদারের আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা করেন আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ মেহেদী। বেগম খালেদা জিয়া শহীদদের প্রতি অবজ্ঞাপূর্ণ বক্তব্য রেখেছেন, যা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। শুনানি শেষে দুপুরে বেগম জিয়াকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। এদিকে এই মামলার রাজনৈতিক স্বার্থে দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এই মামলা করার অধিকার তার নাই যিনি মামলা করেছেন, এবং বেগম খালেদা জিয়া রাষ্ট্রদ্রোহিতার কোনো অভিযোগ তার বিরুদ্ধে আসে না। তবে বাদীপক্ষ মামলার যৌক্তিকতা তুলে ধরেন। এই মামলায় ১২৩-এর ক, ১২৪-এর ক এবং ৫০৫ দণ্ডবিধি আইনের কগনিজেন্স নিয়ে আদালত বেগম খালেদা জিয়াকে সমন জারি করেছেন এবং আগামী ৩রা মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এদিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আলাদা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী বেগম জিয়াকে আদালতে হাজির না হওয়ার আহ্বান জানান। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আইন পড়ুন এবং যারা সংশ্লিষ্ট এই মামলা করার উদ্যোগ নিয়েছেন, তারা প্রক্রিয়া করেছেন, সমন ইস্যু করেছেন, তাদের আইন পড়ুন। আইন পড়ার পর দেখবেন যে আপনার এই মামলা আইন অনুযায়ী চলে না। এবং খালেদা আহ্বান জানাবো এই মামলা হারিয়ে দেওয়া দরকার নাই। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়া কখনোই মুক্তিযুদ্ধের সমর্থক ছিলেন না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও শহীদদের সংখ্যা নিয়ে দ্বিমত প্রকাশ করা যাবে না। গত সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। খালেদা জিয়া কোনোদিনই মুক্তিযুদ্ধের সমর্থক ছিল না এবং জীবনেও হবে না, এবং বাংলাদেশের সৃষ্টি তারাকে এখন পর্যন্ত মানে নাই। বিএনপি যদি বাস্তবমুখী বাংলাদেশে রাজনীতি করতে চাইতে ঐতিহাসিক সত্যগুলিকে মানতে হবে, বঙ্গবন্ধুকে মানতে হবে, মুক্তিযুদ্ধকে মানতে হবে। যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের স্মৃতিকে আপনার যদি না মানেন, তাহলে বাংলাদেশের রাজনীতি আপনি এই জনপদ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবেন। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারের উন্নয়ন ও অগ্রগতির ধারা বজায় রাখতে সৌদি আরবের আরও সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে গণভবনে সৌদি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে একথা বলেন তিনি। সৌদি আরবের 7 সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জেনারেল ইন্টেলিজেন্স প্রেসিডেন্সি পরিচালক খালিদ বিন আলী আল হুমায়দান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের ক্রমাগত উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন সৌদি প্রতিনিধিরা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদেশের মধ্যে বিরাজমান সুসম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, সৌদি আরবে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশি দুদেশেরই অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বৈঠকে প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। আসন্ন এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বা ফাঁসের নামে বিভ্রান্তি ছড়ানোর সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল বিকেলে সচিবালয়ে এসএসসি পরীক্ষা উপলক্ষে জাতীয় মনিটরিং কমিটির সভায় তিনি কথা বলেন।
গত কয়েক বছরে এসএসসি পরীক্ষা সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কিংবা প্রশ্নপত্র ফাঁসের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনায় সারা দেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। প্রশ্ন ফাঁস রোধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি দেশের বুদ্ধিজীবীরাও রাস্তায় নেমে আসেন। প্রশ্ন ফাঁস ও গুজব ছড়ানোর দায়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে সংশ্লিষ্ট অনেককেই আটক করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সরকার। এ অবস্থায় আগামী 1 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সচিবালয়ে জাতীয় মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, এবার প্রশ্ন ফাঁস ঠেকাতে কোচিং ব্যবসার সাথে জড়িত অসাধু শিক্ষক, ছাপাখানার কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে নজরদারি আরও বাড়ানো হয়েছে। মেজরিটি টিচার্সরা ভালো, সৎ, ন্যায্য, কিন্তু তাদের মাঝে মাঝে 2-4 জন শিক্ষকতার নামে কিছু ছেলেমেয়েদের কাছে থেকে টাকা নিয়ে অথবা প্রাইভেট কোচিংয়ের নামে ব্যবসা করে, কোচিং সেন্টারের সাথে যুক্ত, তারা এগুলোতে ব্যবহার করে ফেলে। আগে সবাই এখন নজরদারির মধ্যে আছেন, পুলিশের হাতে কিংবা কোনো বাহিনীর হাতে তাৎক্ষণিক ধরা পড়ে যাবেন। প্রশ্ন ফাঁসের সাথে জড়িত কিংবা গুজব ছড়ানোর সাথে জড়িত কেউ রেহাই পাবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষামন্ত্রী। কোনো পরীক্ষার্থী প্রশ্ন ফাঁস হবে, প্রশ্ন নকল করতে পারবেন, এই আশায় বসে থাকবেন না, তাইলে আপনার জীবনের সর্বনাশ হবে। প্রশ্ন ফাঁস করা, প্রশ্ন ফাঁসের নামে বিভ্রান্তির সৃষ্টি করা, কোচিং সেন্টারগুলোর ব্যবসা রমরমা করার জন্য মানুষকে বিভ্রান্ত করার সুযোগ সৃষ্টি করা, এইগুলোর সুযোগ আমরা একেবারে গুটিয়ে নিয়ে এসেছি। এদিকে এবারের পরীক্ষায় প্রথম অংশে এমসিকিউ বা বহু নির্বাচনী এবং দ্বিতীয় অংশে সৃজনশীল ও রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আজীবন বহিষ্কার করতে 29 জন ছাত্রের বিস্তারিত তথ্য খুঁজছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজনেস স্টাডিজ বিভাগের এসব ছাত্র নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য। সময় সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী এ তথ্য জানিয়েছেন। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। এখনও দেশের কর্পোরেট দুনিয়ার নিয়ন্ত্রণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি থেকে বেরিয়ে যাওয়া মেধাবীদের হাতে। শুরু থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের নজর এর দিকে। এখানকার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল, নিষিদ্ধ হওয়ার পরও কৌশলে এখানে তৎপর হিজবুত তাহরির। আমাকে কখনো বলে নাই যে তারা হিজবুত তাহরির, এবং কিন্তু আমি হিন্ট পাইছি বা আশেপাশের বড় ভাইদের কাছ থেকে জানছি, ওনাদের ক্লাসমেট থেকে শুনছি। এরপর আবার মনে করেন এই যে মানে তাদের কথাবার্তায় বুঝতে পারছি। হিজবুত তাহরিরের একটা লিফলেট আমিও বিজনেস ফ্যাকাল্টিতে দেখেছি। হ্যাঁ, আমি দেখেছি যে আমরা 5002 রুমে যখন এক্সাম দিতে গেলাম, গিয়ে দেখি যে এক্সাম ডোরটা বন্ধ। এই বন্ধ ডোরের মধ্যে একটা লিফলেট লাগানো দেখলাম যে হিজবুত তাহরির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা। সকল সেক্টরের টপ লেভেল ম্যানেজমেন্টে যারা আছে বেশিরভাগই আমাদের ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্ট, তো দেশের বাইরেও তাদের অনেক হয়তোবা তারা এই জন্যই টার্গেটটা করতে পারে। রোববার রাতে সিন্ডিকেটের সভায় যে 16 শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে তাদের মধ্যে হিজবুত তাহরিরের 6 জনও রয়েছেন। বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির সিসিটিভিতে তৎপরতায় ধরা পড়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা। ওই ফ্যাকাল্টির আরও 29 জন ছাত্রের হিজবুত তাহরিরে জড়িত থাকার প্রমাণ পেয়েছে প্রক্টর অফিস। এর মধ্যে ম্যানেজমেন্ট ইনফরমেশন বিভাগের 20 ও 21তম ব্যাচের 8 জন ছাত্র রয়েছেন ফিন্যান্স ও অ্যাকাউন্টিং বিভাগের 4 জন করে এবং ম্যানেজমেন্ট বিভাগের 2 জন ছাত্র। মার্কেটিং বিভাগের সবচেয়ে বেশি ছাত্র 11 জনের বিরুদ্ধে হিজবুত তাহরিরে জড়িত থাকার প্রমাণ মিলেছে। এই ছেলেটিকে মহসিন হল থেকে আমরা আটক করেছিলাম, সেও ছিল বিজনেস ফ্যাকাল্টিরই ছেলে। তো তার কাছে যে কাগজগুলো আমরা পেয়েছি, সেই কাগজে সেখানে আমরা দেখেছি 26 জনের লিস্ট, কে কোন ডিপার্টমেন্টের, সেই বিষয়গুলো আলাদা আলাদা করে লিখে ডিন মহোদয়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেক ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি, তাদেরকে যদি পাওয়া যায়, তারা যদি আমাদের ছাত্র থাকে, তাদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। 2005 সালে দেশে হিজবুত তাহরিরের তৎপরতা নিষিদ্ধ করে সরকার। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। 71-এর ঘাতক ও তাদের দোসররা বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আর নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, বিএনপি জোট ক্ষমতায় থাকলে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল। গতকাল সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেলের প্রচারের সমাপনী অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। আগুন সন্ত্রাস, 71-এর ঘাতকরা এবং তাদের দোসররা আজকে একাত্ম হয়ে আমাদের এই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশ নামক দেশটি যাতে আবার অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যায়। আজকে সেই অতল গহ্বরে আমরা হারিয়ে যাব না, আমরা এগিয়ে যাচ্ছি। এবং এই যে আমাদের শত্রুরা, এই যে অপশক্তি, আগুন সন্ত্রাসীরা, দেশদ্রোহীরা,
আজকে রাষ্ট্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে যে আমাদের এই যে শপথ, এই যে আমরা এগিয়ে যাচ্ছি এবং তাদের বিরুদ্ধে যে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, তার অন্যতম সহযাত্রী আপনারা। আপনাদেরকে সাথে নিয়ে আমরা বাংলাদেশ আজকে সকল অপশক্তির মোকাবেলা করে আমরা দীপ্ত পদভারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাব। অদক্ষ ড্রাইভার যেমন দুর্ঘটনা ঘটায়, অদক্ষ রাষ্ট্র পরিচালনা যিনি করেন তিনিও কিন্তু একজন চালক, একজন গাড়ি চালক, একজন রাষ্ট্রের পরিচালক। তাহলে গাড়ি চালক অদক্ষ হলে যেমন গাড়ির দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, অদক্ষ পরিচালক থাকলে তেমনি করে রাষ্ট্রের দুর্ঘটনা ঘটবে। যেই ঘটনা ঘটিয়েছে খালেদা জিয়া, এক অদক্ষ এক রাষ্ট্রনায়ক, তিনি দেশকে কোথায় নিয়ে গিয়েছিলেন? দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। আর কনকনে ঠান্ডায় শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে আশঙ্কাজনক হারে। গত 6 বছরে শীতে হাড় কাঁপানো ঠান্ডা আর গরমে উচ্চমাত্রায় চরম আবহাওয়ার শিকার এই অঞ্চলের মানুষ। আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, ভৌগোলিক অবস্থানের কারণেই এসব জেলায় শীত ও গরম বেশি অনুভূত হয়। চুয়াডাঙ্গা ঘুরে এসে কুষ্টিয়া প্রতিনিধি SM রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পৌষের শুরু থেকেই তীব্র শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। তীব্র শৈত্যপ্রবাহের কারণে মাস জুড়ে তেমন দেখা মেলেনি সূর্যের। এ সময় দুদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় এ জেলায়। আর মাঘের শুরুতে শীতের দাপট বেড়ে গেছে আরো। ঘন কুয়াশার সঙ্গে কয়েকদিনে গুড়ি গুড়ি বৃষ্টি শেষে হিমেল হাওয়া। এরপর থেকে চলা মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। চুয়াডাঙ্গা এমন শীত, হাত দেখা হয়ে যাচ্ছে, হাতে কাজ করছে না। শীতে যে আমরা বাইরে বেরোবো, বাইরে বেরোনোর কোনো কায়দা নেই। প্যাসেঞ্জার হচ্ছে না, গাড়ি চালাতে পারছে না। প্রচণ্ড শীতের কারণে জেলার হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। আর অতিরিক্ত রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। নিউমোনিয়া এবং ডায়রিয়া হওয়ার কারণে আমি আমার বাচ্চাকে এই হসপিটালে ভর্তি করানো হয়েছে। বাচ্চাদের ডায়রিয়া এবং নিউমোনিয়া এই রোগ দুটো ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। আমাদের যে বর্তমানে যে ধারণ ক্ষমতা, তার 3 থেকে 4 গুণ রোগী বর্তমানে ওয়ার্ডে ভর্তি আছে। আবহাওয়া অফিসের পরিসংখ্যানে দেখা যায় 2010 সাল থেকে চলতি বছর পর্যন্ত এই জেলাটি শীতের সময়ে সর্বনিম্ন তাপমাত্রা এবং গরমে সর্বোচ্চ তাপমাত্রায় রেকর্ড করেছে। প্রতি বছর শীতের সময় কনকনে ঠান্ডা আর গরমে অসহনীয় তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া বিভাগের কর্মকর্তা বলছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে জেলার উচ্চতা উত্তর পশ্চিমাংশে বেশি ও দক্ষিণ পূর্বাংশে কম হওয়ায় এমন আবহাওয়া সৃষ্টি হচ্ছে। চুয়াডাঙ্গাতে ভৌগোলিক অবস্থানগত কারণেই গরমের সময় একটু গরমের তীব্রতাটা একটু বেশি হয় এবং শীতের সময় শীতের তীব্রতাটাও অনেকটা বেশি থাকে। সীমান্তবর্তী এ জেলায় আয়তন 1177 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা 11.5 লাখ। সময় সংবাদ, কুষ্টিয়া। সময় সংবাদে আরো থাকছে, যশোরের সাগরদাড়িতে জমে উঠেছে ঐতিহ্যবাহী মধুমেলা। সনির কবির বাস্তবিকতা দর্শনেও ভিড় করছেন মধু ভক্তরা। RFL ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। গত কয়েকদিন ধরেই রাজধানীতে তীব্র গ্যাস সংকট চলছে। এতে চরম দুর্ভোগ পোয়াচ্ছেন নগরবাসী। এই মুহূর্তে মগবাজার এলাকায় আছেন আমাদের রিপোর্টার শফিক মোহাম্মদ। গ্যাস সংকটের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক। সাথীরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মগবাজারে একটি সিএনজি পাম্পে। আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই যে শীতের শুরু থেকেই কিন্তু সিএনজির একটি সংকট দেখা দিয়েছে। শুধুমাত্র সিএনজি পাম্পগুলোতে তো বটেই, এবং এছাড়াও কিন্তু বাসা বাড়িতেও কিন্তু মানে নিয়মিত গ্যাস পাওয়া যাচ্ছে না। সারা দিনেই কিন্তু যারা বাসা বাড়িতে থাকছেন তাদের কিন্তু বেশ ভোগান্তিতে পোহাতে হচ্ছে। আমি আজকে সারাদিনেই কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরেছি। এখন আমি অবস্থান করছি একটি সিএনজি স্টেশনে, এবং আপনি জানেন যে এই যে সকালবেলা আমার পাশেই এই সিএনজি পাম্পে যতগুলো গাড়ি আপনি দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই সবগুলো গাড়ির মধ্যেই কিন্তু এরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এবং প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা করে দাঁড়িয়ে আছে। এবং সিএনজি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে পুরো সিএনজি পাম্পের যে সিএনজি সরবরাহের ব্যবস্থা, সেই সিএনজি সরবরাহ ব্যবস্থা কিন্তু আধা ঘন্টা বা 1 ঘন্টা করে বন্ধ করে রাখা হচ্ছে, এবং তারপরে আবার অন করার পর কিছুক্ষণের জন্য তারা গ্যাস পাচ্ছে এবং পরক্ষণেই কিন্তু আবার বন্ধ করে দেওয়া হচ্ছে। তা যাই হোক, আমরা এখন কিন্তু একটু কথা বলবো এই সিএনজি কর্তৃপক্ষের সাথে। আমরা বেশ কিছুক্ষণ আগে কিন্তু তাদের সাথে কথা বলেছিলাম, যেমনটি তারা তাদের
ভোগান্তির কথা বলছিলেন। আচ্ছা, আপনারা যে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে এই যে সিএনজি পাম্পগুলোতে দীর্ঘক্ষণ ধরে গাড়ি দাঁড়িয়ে থাকে, আপনারা যথারীতি সিএনজি পাচ্ছেন না বা গাড়িগুলোতে দিতে পারছেন না, কি কি সমস্যায় পড়েছেন আমাকে একটু বলবেন? লাইনে তো গ্যাসই থাকে না, সকাল 8টার পর থেকে আর গ্যাসই থাকে না। এই নিয়েও অনেক গ্যাঞ্জাম হয়, মারামারি, কে আগে নেবে কে পিছিয়ে নেবে, এই নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়, পাম্পের সমস্যা হইতেছে। এই কতদিন হলো এরকমের সমস্যা হয়েছে? 5-6 দিন পর্যন্ত। 5-6 দিন পর্যন্ত। আচ্ছা, আর কি কি আপনি মানে এই যে সিএনজি পাওয়া যাচ্ছে না, তারপরে কি কি ধরনের সমস্যার মধ্যে পড়েছেন আপনারা? আমি এই সমস্যার ভিতরে পড়ছি। আমি সেগুন বাগিচা গাড়ি চালাই, সেদিন গ্যাসের জন্য আসার পরে আমি গ্যাসের সিরিয়ালে দাঁড়িয়ে থাকি, গ্যাস পাইনি। পরবর্তীতে গাড়ি আমি গ্যারেজে নিয়ে বন্ধ করে রাখছি, পরের দিন সকালবেলা আমি গ্যাস নিয়েছি। এই কতদিন হলো এরকমের সমস্যা হচ্ছে আপনারা যে এরকমের সিএনজি পান না? তারপরে তো আবার অফিসিয়ালি একটা ঘোষণা আছে যে বিকেল 5টার পর থেকে 9টা পর্যন্ত গ্যাস বন্ধ থাকে। সারাদিনে যে এভাবে আপনারা সিএনজি চালান, আপনাদের তো একটা নির্দিষ্ট পরিমাণের জমা আবার মালিককেও দিতে হয়। তো আপনারা যে অটোরিকশাগুলো চালান বা গাড়িগুলো চালান, সেভাবে আপনারা কি সারাদিনের যে খরচ সেটি কি উঠিয়ে আনতে পারেন কিনা? না না, সেটি উঠে না, সেটি পোষায় না, যেভাবে চলে পোষায় না। ঠিক মতো গ্যাস পাইলে তাইলে ইনকাম হইব, ঠিক মতো গ্যাস। মালিকরা কি বলে যে আপনারা গ্যাস পাচ্ছেন না, এসব বোঝানোর পরে মালিকরা কি বলে আপনাদের সমস্যার কথা? সমস্যার ব্যাপারে বলে যে এটা দ্রুত সরকারের একটা উদ্যোগ নেওয়া দরকার এই ব্যাপারে, মানে আলোচনা সাপেক্ষে এই গ্যাস দেওয়া দরকার আর কি। গ্যাস সরবরাহ ঠিক মতো করলে আমাদের পোষাইব, নাহলে পোষাইব না আমাদের। সাথীরা, শুনছিলেন যে আমি কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বললাম, একজন সিএনজি পাম্পের যে কর্তৃপক্ষ তাদের সাথেও কথা বললাম এবং ড্রাইভারের সাথেও কথা বললাম। তারা যেমনটি বলছিলেন যে আসলে এই যে শীতের শুরুতে যে গ্যাসের সংকট দেখা দিয়েছে, সেই সংকট কিন্তু এখন চরম মাত্রায় পৌঁছেছে এবং গতকাল কিন্তু তিতাস কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে যে তারা আজকের মধ্যে যে গ্যাসের সংকট আছে সেই সংকট অনেকটাই কমিয়ে ফেলতে সক্ষম হবে। কিন্তু সরেজমিনে আমরা মাঠে যেটা দেখতে পেয়েছি সেটা কিন্তু সেই ফলাফল কিন্তু যেটা বলছে যে আসলে তেমনটা কিন্তু আগের চেয়ে উন্নতি হয়নি, বরং ভোগান্তি যা ছিল তেমনটিই রয়েছে। তো সাথীরা, গ্যাস সংকট নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ, আপনার কাছে ফিরে যাচ্ছি। গ্যাস সংকট নিয়ে রাজধানীবাসীর দুর্ভোগের খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিক মোহাম্মদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বরিশালের মাছের পাইকারি বাজার ইলিশে 6 লাভ। নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে মৌসুম ছাড়াই হঠাৎ সরগরম ইলিশের পাইকারি বাজার। বহুদিন পর ইলিশের এই বাড়তি আমদানিতে দারুণ খুশি ব্যবসায়ীরা। এদিকে জেলার মৎস্য কর্মকর্তার মতে অবৈধ জাল ব্যবহারের কারণে ইলিশের সরবরাহ কমে গেছে। মাহমুদ নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশালে ইলিশের পাইকারি বাজারে এখন শুধু ইলিশ আর ইলিশ। বছরের প্রথম দিন থেকেই হঠাৎ করে বেড়ে গেছে ইলিশের আমদানি। এখানে প্রতিদিন গড়ে 800 থেকে 1000 মন ইলিশ দৈনিক কেনাবেচা হচ্ছে, অথচ এবার ভরা মৌসুমে ছিল মাত্র 200 থেকে 300 মন। অসময়ে ইলিশ পেয়ে দারুণ খুশি ব্যবসায়ীরা। সিজনে জাটকি মাছ না দারুণে বড় মাছটা পাওয়া যাচ্ছে, অফ সিজনে প্রচুর মাছ পড়ছে, অফ সিজনে এই জন্য আমরা খুব ভালো আছি। আমরা মৌসুমে কোনো ইলিশ পাইনি, এখন বড় বড় ইলিশ পাইতেছি, আমাদের খুব ভালোই লাগতেছে। হঠাৎ সরবরাহ বাড়ায় 300 থেকে 600 গ্রাম ওজনের ইলিশের দাম নেমে এসেছে অর্ধেকে। এবার মা ইলিশ রক্ষা ও জাটকা রক্ষা অভিযান বেশ কড়াকড়ি হওয়ায় ইলিশ সময় মতো ডিম ছাড়তে ও বেড়ে ওঠার সুযোগ পেয়েছে, তাই আমরা এর সুফল ভোগ করছি। এই ছুনি মাছের দাম অর্ধেকে নেমে এসেছে। জেলা মৎস্য কর্মকর্তার দাবি, অবৈধ জাল ব্যবহারের কারণে ইলিশের সরবরাহে ঘাটতি দেখা দেয়। গেল বছর যে একটি সফল অভিযান পরিচালনা করেছে মা ইলিশ রক্ষা কার্যক্রমে এবং জাটকা নিধনে বর্তমানে আমরা কাজ করে যাচ্ছি, এরই সুফল হিসাবে আজকে এই অসময়ে ইলিশ বলছে জেলেরা। জেলায় ইলিশের পাইকারি বাজারে আড়তের সংখ্যা ছিল 125টি। কয়েক বছর ধরে মাছ কম হওয়ায় বন্ধ হয়ে গেছে প্রায় অর্ধশত। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। নিরাপদ, পরিচ্ছন্ন ও সুন্দর সবুজ নগরী গড়তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে বিভিন্ন টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন মেয়র আনিসুল হক। গতকাল দুপুরে রাজধানীর একটি হোটেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত মতবিনিময় সভায় জলাবদ্ধতা ও যানজট নিরসন সহ সারা বছর রাস্তা খোঁড়াখুড়ি করে যান চলাচল বাধাগ্রস্ত হওয়ার সমস্যাগুলো গুরুত্ব পায়। এছাড়া অবৈধভাবে খাল দখল, অরক্ষিত ফুটপাত ও পরিবহন সংকটের বিষয়গুলো তুলে ধরেন টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তারা। এসব সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করে পুলিশ ও জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান উত্তর সিটি মেয়র। নিরাপদ ঢাকা নগরী গড়তে সিসি ক্যামেরা স্থাপন ও কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
ময়লা আবর্জনা অপসারণে নগরীতে ৭২টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন স্থাপন করার কথাও জানান তিনি। পুরো ডিএনসিসিতে আমরা এই ক্যামেরা যদি বসাতে পারি, দেখবেন ঢাকা শহরের একটি ভিন্ন চেহারা হয়ে গেছে। কাউরান বাজারকে আমরা তুলে দেওয়ার শিফট করার চেষ্টা করছি। কাউরান বাজারের সঙ্গে আমাদের 3টে মার্কেট আমরা করেছি, 331 কোটি টাকা দিয়ে গভর্নমেন্ট করেছে, কিন্তু এইখানে সিন্ডিকেটটা বোধহয় সবচেয়ে স্ট্রং। মাননীয় প্রধানমন্ত্রীরও ইচ্ছে যে কাউরান বাজার 3টে জায়গায় শিফট হোক। পুলিশ এখনো অনেক সাহায্য করছে, কিন্তু এনভায়রনমেন্ট পুলিশ যদি মেয়রের কন্ট্রোলে থাকে তাহলে সুবিধাটা হবে যে ওই পুলিশকে রেগুলার মেয়রের কাছে জবাবদিহি করতে হবে। উন্নত সেবা দেওয়া ও শুল্ক ফাঁকি রোধ করতে দেশের কাস্টমস হাউসগুলোকে ডিজিটাল করার কাজ শেষ হয়নি দীর্ঘ 2 দশকে। ব্যবহারকারীদের মতে অটোমেশন ও ন্যাশনাল ডাটাবেজ পূর্ণাঙ্গ না হয় আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ও হয়রানি কমেনি। এখনো অধিকাংশ কাজ করতে হচ্ছে ম্যানুয়ালি। তবে এনবিআর চেয়ারম্যান বলছেন কাস্টমস হাউসগুলোর অটোমেশন ও সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হাজারা শিউলি। কাস্টমসের কার্যক্রমকে ডিজিটাল করার অংশ হিসেবে বাণিজ্য সহায়তা ও শুল্ক ফাঁকি রোধে 1994 সালে এনবিআর পরীক্ষামূলকভাবে প্রথম চট্টগ্রাম কাস্টমস হাউসে অটোমেশনের প্রক্রিয়া শুরু করে। সর্বশেষ 2013 সালে চট্টগ্রাম কাস্টমস হাউস ও পর্যায়ক্রমে সব কাস্টমস হাউসে শুল্কায়নের অত্যাধুনিক সংস্করণ এসআইকুডা ওয়ার্ল্ড চালু করা হয়। ব্যবহারকারীদের অভিযোগ পুরো অটোমেশন না হওয়ায় অনলাইনে আমদানি রপ্তানি পণ্যের তথ্য দেওয়া গেলেও শুল্কায়ন সহ অধিকাংশ কাজই হচ্ছে ম্যানুয়ালি। এতে সময় বেশি লাগার পাশাপাশি হয়রানি শিকার হচ্ছেন সংশ্লিষ্টরা। পেপারস ওয়ার্কও কিন্তু এখনো ম্যানুয়ালি হচ্ছে, পুরোপুরি সেই সুবিধাটুকু পাচ্ছি না। সেই জায়গায় আমরা বলবো যে অতি দ্রুত সেগুলো অটোমেশনে নেওয়া আমাদের আমদানি রপ্তানিতে আরো দ্রুত হবে। এটা কোনো ম্যানুয়ালের আওতায় থেকে যাওয়ার কারণে এখানে যেভাবে দুর্নীতির একটা সুযোগ সৃষ্টি হয়েছে এবং থেকে যাচ্ছে, পাশাপাশি কিন্তু আমাদের যে কর্মসময় কমানোর লক্ষ্যে এই ব্যাপক ব্যয় করে অটোমেশন প্রজেক্টটা করা হয়েছে, সেটা কিন্তু লক্ষ্যমাত্রা অর্জিত হয়। ন্যাশনাল ডাটাবেজ না হওয়ায় শুল্ক নির্ধারণে জটিলতা এবং বিরোধ বাড়ার কারণে সরকারি রাজস্ব অনাদায়ী থাকছে বলে জানালেন ব্যবসায়ীরা। ভ্যালু যে ব্যাপারটা সেটা যদি অ্যাড্রেস করা যেত তাহলে সিংহভাগ সমস্যারই সমাধান হয়ে যেতে পারত। ভ্যালুয়েশন কাস্টম ট্রেডিশনালি করতেছে, তারা যেটা ম্যাক্সিমাম ভ্যালু পায় সেটাকে নিয়ে রেফারেন্স হিসেবে রাখে। অ্যারোগেন্টলি পলিসি করে ফেলা হয়। পলিসিটা যে সমস্যা দেখা যায় তখন সমাধানের কিন্তু কোনো রাস্তা থাকে না। তবে এনবিআর চেয়ারম্যান বলছেন ন্যাশনাল ডাটাবেজ তৈরির পাশাপাশি সব সংস্থাকে একই ব্যবস্থায় আনার প্রক্রিয়া চলছে। ন্যাশনাল সিঙ্গল উইন্ডো করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা যাবতীয় প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলছি, সকলে সমন্বিতভাবে আমরা যখন কাজ করতে পারবো তখন অচিরেই ন্যাশনাল সিঙ্গল উইন্ডো প্রবর্তিত হবে। জাতীয় রাজস্ব আয়ের 27% আসে আমদানি পণ্যের শুল্ক থেকে। সংশ্লিষ্টদের মতে দক্ষ কর্মকর্তা নিয়োগ ও কাস্টমস হাউসগুলো সম্পূর্ণ ডিজিটাল হলে কমবে হয়রানি, বাড়বে রাজস্ব আয়। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দফায় দফায় কমলেও দেশের বাজারে 1 টাকাও কমেনি গুরুত্বপূর্ণ এই পণ্যটির দাম। এতে সাধারণ ভোক্তা পর্যায়ে এর কোনো সুফলই মিলছে না। কবে দাম কমবে এমন প্রশ্নে নীরব অবস্থানে থাকা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের দাবি, তেল আমদানিতে নতুন নীতিমালা হচ্ছে, যা সুফল মিলতে পারে এবছরই। অন্যদিকে জ্বালানি বিশেষজ্ঞ সহ অর্থনীতিবিদরা বলছেন, আমদানি নীতিমালা চূড়ান্তকরণের পাশাপাশি জ্বালানি তেলের দাম কমালে ইতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগ সহ সব ক্ষেত্রে। দেবাশিস রায় রিপোর্ট। কৃষিখাত থেকে শুরু করে শিল্পায়ন ও পরিবহন সহ প্রায় প্রত্যেকটি খাতে সবকিছুর আগে প্রয়োজন চালনা শক্তি বা জ্বালানির, যা কিনা সচল রাখে দেশের অর্থনীতির প্রবাহ। সম্প্রতি বিশ্ববাজারে চলছে জ্বালানি তেলের দরপতনের তুমুল নাটকীয়তা। গত 1 যুগের মধ্যে তেলের দাম সর্বোচ্চ কমে ব্যারেল প্রতি $30 নিচে নেমে এলেও দেশের বাজারে আসেনি একটুও পরিবর্তন। তাই আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেলের দামের বিস্তর ব্যবধানে মিশ্র প্রতিক্রিয়া আছে ভোক্তা পর্যায়ে। যদি তেলের উপরে আপনার দামটা কমিয়ে দেয় তাহলে গ্যাসের উপর থেকে নির্ভরতা কমে যাবে। অনেক আগে এই ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার ছিল, অথচ সরকার এই ব্যাপারে কোনো ভূমিকাই রাখছে না। এটা খুব দুঃখজনক এবং হতাশাব্যঞ্জক।
পৃথিবীর সব জায়গায় যখন কমে গেছে আমাদের দেশে কেন কমবে না? বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির মূল্য বিশ্লেষণে দেখা যায় বিশ্ববাজারে দাম কমার পর প্রতি লিটার ডিজেলে 20 টাকা, কেরোসিনে 20 টাকা, পেট্রোলে 35 টাকা, অকটেনে 40 টাকা এবং ফার্নেস অয়েলে 15 টাকা পর্যন্ত লাভ হচ্ছে। কবে কমবে মূল্যবান এই পণ্যটির দাম? এমন প্রশ্নের উত্তর না দিয়ে তেল আমদানির নতুন নীতির কথা বলছে বিপিসি। এটা নিয়ে যা কিছুই সিদ্ধান্ত হোক না কেন, এটা সরকারের খুব উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার। এই বছর থেকে 50% তেল আমরা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আমরা আমদানি করব। অন্যদিকে জ্বালানি বিশ্লেষক ও অর্থনীতিবিদদের পর্যবেক্ষণ, শুধু আমদানি নীতি পরিবর্তন নয়, বিশ্ববাজারে দরপতনের এই পরিস্থিতির সুযোগ কাজে লাগানো গেলে বিনিয়োগ সহ বেড়ে যাবে জাতীয় আয়। ফার্নেস অয়েলের দামটা কমানো উচিত, কমালে হয় কি বিদ্যুতের দাম কমাতে হতো। এখন ইনভেস্টমেন্ট কিন্তু ভেরি মাচ রিলেটেড টু ফুয়েল প্রাইস। একটা সাস্টেইনেবল ফুয়েল সাপ্লাই স্ট্রিম ডেভেলপ করার জন্য আমাদের একটা ডেফিনেটলি ওই ধরনের একটা ফর্মুলা থাকা উচিত। একটা কোন বেসিসে আমি এটা করব। 10% পরিমাণ যদি মূল্য নিম্ন পর্যায়ে সমন্বয় হয়, তাহলে জাতীয় আয় এর 0.2% জিডিপির ইতিবাচক অগ্রগতি হবে। সরকার যদি এই ধরনের ম্যানেজমেন্টগুলোতে দৃঢ়ভাবে তার অবস্থান নেন, তাহলে পরিবহন ব্যয় কমিয়ে আনা সম্ভব হতে পারে এবং কৃষক পর্যায়ে উৎপাদিত ব্যয় কম হলে সেই সুবিধাটি ভোক্তা পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব হতে। তাদের মতে শুধু দাম কমালেই হবে না, প্রান্তিক ভোক্তাদের সুযোগ নিশ্চিত করতেও সরকারকে নিতে হবে কার্যকর পদক্ষেপ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে স্মরণকালের ভয়াবহ তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36 জনে। তুষারঝড় থেমে যাওয়ার একদিন পরও স্বাভাবিক হয়নি নিউ ইয়র্ক সিটি সহ পূর্বাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যের জনজীবন। বাংলাদেশ সময় মঙ্গলবারও এসব এলাকায় রাস্তাঘাট থেকে বরফের আস্তরণ সরানোর কাজ শেষ হয়নি, ফলে এখনও স্বাভাবিক হয়নি সড়ক, রেল ও বিমান চলাচল। ওয়াশিংটন সহ বেশ কয়েকটি শহরে শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও আজই সব চালু হবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। বরফগলা পানিতে বেশ কিছু নিম্নাঞ্চল পানিতে ডুবে গেলেও এটি বিপদসীমা অতিক্রম করবে না বলে জানিয়েছে নিউ জার্সির গভর্নর। কর্তৃপক্ষ জানায়, এবারে তুষারঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির প্রায় 8.5 কোটি মানুষ। বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের খবর। যুব বিশ্বকাপ মিশন শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। ইংল্যান্ডকে 97 রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলা যুবারা। আগে ব্যাট করে 8 উইকেটে 246 রান করে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ইয়াং টাইগারদের বোলিং তোপে 149 রানে অল আউট হয় ইংলিশ যুবারা। বুধবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ যুব দল। বিশ্বকাপ মিশন শুরুর একদিন আগে দাপুটে জয় পেল বাংলার যুবারা। আইসিসির দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ের পর ইংল্যান্ডের যুবাদের রীতিমতো গুড়িয়ে দিয়ে বিশ্বকাপের মূল মঞ্চে লড়াইয়ের আগে আত্মবিশ্বাসের রসদটা বেশ ভালোই জমিয়ে নিল মেহেদী হাসান মিরাজের দল। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় 31 রানের মাথায় হারাতে হয় দুই ওপেনার সাইফ হাসান ও পিনাক ঘোষকে। এরপর জয়রাজ শেখ ও জাকির হাসান হাল ধরার চেষ্টা করেন, তবে টেইলরের জোড়া শিকার হয়ে জয়রাজ 22 আর জাকির আউট হন 24 রান করে। আশার আলো জ্বালাতে পারেননি অধিনায়ক মিরাজও, সাজঘরে ফেরেন 1 রান করে। 91 রানে 5 উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে টেনে তোলে সাইফুল ও জাকের আলীর জুটি। এ জুটিতে আসে 67 রান। শেষ পর্যন্ত সাইফুল হায়াতের 68 ও সাইফুদ্দিনের অপরাজিত 46 রানে ভর করে 246 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশের যুবারা। জবাবে ব্যাট করতে নেমে দলীয় রানের খাতায় কোনো রান তোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন দুই ইংলিশ ওপেনার ড্যান লরেন্স ও ম্যাক্স হোলডেন। দলীয় 3 রানের মাথায় হারাতে হয় মিডল অর্ডারে খেলতে নামা বার্টলিটকে। দ্রুতই 3 উইকেট হারানোর ধাক্কা আর সামলে উঠতে পারেনি অতিথিরা। তাই বাংলার যুবাদের স্পিনে ঘায়েল হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংলিশরা। দলীয় 76 রানে 6 উইকেট হারালে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। কালাম টেইলরের 36 আর ম্যাক্স ক্যারনের 29 রান হারের ব্যবধান কমায় মাত্র। শেষ পর্যন্ত 11 বল বাকি থাকতে 149 রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। বাংলাদেশের পক্ষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও মেহেদী হাসান রানা 3টি করে উইকেট নেন। ফাহমিদা শম্পা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সেবার মান না বাড়লেও আবারও বাড়ছে রেলের ভাড়া। সরকারের এমন সিদ্ধান্তে যাত্রীরা ক্ষুব্ধ হলেও রেলমন্ত্রী বলছেন তেমন প্রভাব পড়বে না। ভুল চিকিৎসার বিচারে স্বতন্ত্র সুরক্ষা আইন প্রণয়নের জোর তৎপরতা চালাচ্ছেন চিকিৎসকরা।
আইনজীবীরা বলছেন অপরাধের বিচার হবে প্রচলিত আইনেই। কুমিল্লায় বাস প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক চিকিৎসক, তার স্ত্রী, সন্তান সহ নিহত 4। সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঘরে একই পরিবারের 3 জনের মৃত্যু। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে উদ্ধার হওয়া 3 সিন্দুক থেকে 250টি স্বর্ণের বার ও 60 লাখ টাকা জব্দ। শাহজালাল বিমানবন্দরে ধরা পড়ল 33 কেজি। এবং তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, আশঙ্কাজনক হারে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।